ক্ষমতায় না থেকেও কিভাবে ক্ষমতার চর্চা করতে হয় শেখ হাসিনা সেটাও বাংলাদেশের রাজনীতিকে শিখিয়ে চলেছেন নিয়মিত। লক্ষ্য করুন, সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশ দখল হওয়ার কারণে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেও তিনি মূলত বাংলাদেশের রাজনীতিকে নির্দেশনা দিয়ে চলেছেন। নির্বাসনে থেকেও তিনি এমন একটি ন্যারেটিভ গড়ে তুলেছেন যা ইউনূস প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করছে, আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করছে এবং দেশের ভেতরের শক্তিগুলোকে একত্রিত করার আহ্বান জানাচ্ছে। এই নির্দেশনাগুলো ধাপে ধাপে বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে তার লক্ষ্য শুধু বর্তমান প্রশাসনকে অস্থিতিশীল করা নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে পুনর্নির্মাণ করা। বাংলাদেশকে নিয়ে তিনি যেসব নির্দেশনা দিয়েছেন তাই আজকে আলোচনা করব। নির্বাসিত অবস্থাতেও শেখ হাসিনার প্রতিটি বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক চিত্রপটে ভূমিকম্প সৃষ্টি করছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং দিল্লিতে প্রদত্ত ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছেন না, বরং পরিকল্পিত নির্দেশনা প্রদান করছেন। এই নির্দেশনার লক্ষ্য আসলে বহুমুখী: আন্তর্জাতিক জনমত গঠন, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি এবং ইউনূস সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করা। তার প্রথম নির্দেশনা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে: অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, শান্তি স্থাপন। এই দুটি শব্দচয়ন দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচন আয়োজিত হচ্ছে তা গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করছে না। যখন তিনি বলেন দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, তখন তিনি মূলত একটা বার্তা দেন। তার বার্তাটা এই যে এই নির্বাচনে আন্তর্জাতিক সমর্থন থাকা উচিত নয়, এবং তিনি একই সঙ্গে তার নেতাকর্মীদেরও বলেন যে এই নির্বাচন থেকে শত হাত দূরে থাকতে। এটাই তার প্রথম নির্দেশনা। নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তবে তা নির্বাচন নয়, প্রহসন। আর প্রহসনের স্বীকৃতি দেওয়া মানে রাষ্ট্রের উপর নতুন করে অপরাধ চাপানো। দ্বিতীয় নির্দেশনা ইউনূস প্রশাসনের বৈধতা নিয়ে। যে সরকারের জন্ম বর্জনের মধ্য দিয়ে সেই সরকার কখনো বিভাজিত একটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে পারে না। খুব স্পষ্ট কথা। এই বাক্য আসলে একটি রাজনৈতিক রায়। তিনি ইউনূস সরকারকে কেবল অকার্যকর নয়, বরং অবৈধ হিসাবে চিহ্নিত করছেন। তার এই অবস্থান পরিষ্কার যে এই সরকারের সঙ্গে কোনো আপোষ নয়, বরং এর পতন তিনি ঘটাবেন। তৃতীয় নির্দেশনা দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর জন্য। দিল্লির অনুষ্ঠানে তিনি যে 5টি পদক্ষেপের কথা বলেছেন তা আদতে একটি কর্মসূচি: অবৈধ সরকার অপসারণ, সহিংসতা বন্ধ, নারী এবং সংখ্যালঘুর সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই সন্ত্রাসের আন্তর্জাতিক তদন্ত। এই প্রতিটি দাবি ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র তীব্র আঘাত। বিশেষত জাতিসংঘের তদন্তের প্রসঙ্গ তুলে তিনি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। প্রথম থেকেই তিনি এটি চাইছেন। চতুর্থ নির্দেশনা আদর্শিক লড়াইয়ের। মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের বিপরীতে জামায়াত ইসলামীর উত্থানকে বিপজ্জনক হিসেবে উপস্থাপন করেছেন। এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের শক্তিশালী অবস্থান এবং তাদেরকে ক্ষমতায় আনতে চাওয়া এবং বিএনপির সঙ্গে জামায়াতকে ভিড়িয়ে দিয়ে একটা তথাকথিত মৈত্রীর ব্যবস্থা করা, তিনি সেটা তার বক্তব্যে জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি বুঝাতে চাইছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে বা হতে পারে, এবং সেটা থামাতে হবে। যা জামায়াত এবং বিএনপি উভয় পক্ষ মিলে নিশ্চিত করছে, এটাকে বন্ধ করতে হলে আওয়ামী লীগের উপস্থিতি দরকার। তিনি বারবার বলছেন বাংলাদেশে এখন রাজনীতি নেই, বাংলাদেশে এখন সবকিছু চাপিয়ে দেওয়া আছে, এবং আওয়ামী লীগ মাঠে উপস্থিত না থাকলে বাংলাদেশে যে রাজনীতি থাকে না তার প্রমাণ তিনি দিয়ে চলছেন বারবার, এবং বলছেন সে কথা। পঞ্চম নির্দেশনা ভবিষ্যৎ রাজনীতির জন্য। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জামায়াতের জোট যখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত, তখন হাসিনা নিজেকে প্রতিযোগী নয়, বরং বৈধতার মানদণ্ড হিসেবে উপস্থাপন করছেন। তিনি নির্বাচনে নেই, কিন্তু নির্বাচনকে বিচার করার অধিকার নিজের হাতে রেখেছেন। সবচেয়ে কৌশলী দিক হলো তিনি নিজের বিগত আমলের ত্রুটিও স্বীকার করছেন। তিনি বলেছেন যে আমি স্বীকার করছি আদর্শ পরিস্থিতিতে অনেক দূরে ছিল আমার সময় অনুষ্ঠিত নির্বাচনগুলো, কিন্তু এখন যারা দাবি করছে আদর্শ নির্বাচন করবে তারা করছে না কেন? এই স্বীকারোক্তি কিন্তু তাকে দুর্বল করেনি, বরং তাকে তার নৈতিক উচ্চতা দিয়েছে। তিনি দেখাতে চাইছেন যে ভুল স্বীকার করার সাহস তার আছে, কিন্তু ইউনূস সরকারের নেই। এখন যে নির্বাচন হচ্ছে বা এখন যে নির্বাচনের তোড়জোড় চলছে তার সঙ্গে তার আমলে হওয়া নির্বাচনকে মেলানোর কোনো সুযোগ নেই।
কারণ তখন সকল পক্ষের জন্যই উন্মুক্ত ছিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেওয়ার, কিন্তু তারা সে সুযোগ নেয়নি। সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে না যাওয়ার অধিকার কারোর থাকতেই পারে, কোনো রাজনৈতিক দলের থাকতে পারে, এবং তিনি সেই অধিকারের চর্চা করেছেন। কিন্তু এখন তো আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতার জোরে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের ভেতরের প্রতিটি শক্তির কাছে তার বার্তা খুব স্পষ্ট। এই নির্বাচন বিশ্বাসযোগ্য নয়, এই সরকার অবৈধ, এবং এই পথে এগোলে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে। এই কারণেই প্রতিটি বক্তব্যের পর ইউনূস সরকার, শেখ হাসিনার প্রতিটি বক্তব্যের পর ইউনূস সরকার কাঁপতে থাকে, কারণ তিনি ক্ষমতার বাইরে থেকেও বৈধতার প্রশ্নটি নিয়ন্ত্রণ করছেন, যা যে কোনো শাসকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই 5টি নির্দেশনা মিলে একটি কৌশলগত হোল অফ এ স্টেট অ্যাপ্রোচ তৈরি হয়েছে। তিনি নির্বাসনে বসে বাংলাদেশের ভেতরে সম্পূর্ণ প্রভাব বিস্তার করে আছেন, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করছেন দেশের ভেতরের বক্তব্য বাইরে পৌঁছাতে, এবং নিজের অতীত ভুল স্বীকার করে নৈতিক উচ্চতা দখল করতে। এই 3টি কাজ একসঙ্গে করতে পারলে কেবল রাজনৈতিক নেতাই নয়, রাষ্ট্রনায়ক হওয়া যায়। এবং শেখ হাসিনা তো আসলে একজন রাষ্ট্রনায়কই। শেখ হাসিনা এখন সেই অবস্থানে আছেন, ক্ষমতার বাইরে থেকেও তিনি ক্ষমতার ভাষা নির্ধারণ করছেন। ইউনূস সরকারের সমস্যা হলো তারা এই ভাষার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরো দুর্বল হচ্ছে। তারা যখন বলছে হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, তখন তারা আন্তর্জাতিক মহলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন। বর্তমান সরকার, ইউনূসের সরকার প্রত্যর্পণ চুক্তির কথা বলে হাসিনাকে ফেরত চাওয়া আর সঙ্গে সঙ্গে তার বক্তব্য নিয়ে আপত্তি করা, এই দুটি জিনিস আসলে পরস্পর বিরোধী। তুমি যদি তাকে ফেরত চাও তবে তার বক্তব্যকে গুরুত্ব দেওয়া দিচ্ছ, তাই না? আর যদি তার বক্তব্য গুরুত্বহীন হয় তবে ফেরত চাওয়াটা অর্থহীন। এই দ্বিচারিতা ইউনূস সরকারের নৈতিক ভিত্তিকে একেবারে দুর্বল করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা কথা বলছেন কারণ তিনি জানেন তার কথার শ্রোতা আছে। আমরা জানি প্রথম দিন শেখ হাসিনার যে বক্তব্য, সেটাতে 11 কোটি মানুষ সেদিনই দেখেছে, এবং তারপর থেকে পর্যন্ত সব মিলিয়ে প্রায় 30 কোটি মানুষ শেখ হাসিনার বক্তব্য দেখেছে, শুনেছে। দেশের ভেতরে কোটি কোটি কর্মী এখন তার অপেক্ষায় আছে। ভারতের নীতি নির্ধারকরা তার বক্তব্য পড়ছেন, শুনছেন। ওয়াশিংটন এবং ব্রাসেলসে এখনো শেখ হাসিনা ফ্যাক্টর বিবেচনা করা হয়, এবং শেখ হাসিনাকে একটি অন্যতম বড় রাজনৈতিক শক্তি মনে করা হয়। এই বিশ্বাসটি তার সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন, আর এই মূলধন তিনি এখন খরচ করছেন একটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে, একটি সরকারকে অচল করতে, এবং একটি ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে আনতে। সুতরাং শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য কোনো বিদ্রোহীর আত্মনাদ নয়, এটি একটি রাষ্ট্রনায়কের নির্দেশনা, যিনি ক্ষমতার বাইরে থেকেও জানেন কিভাবে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয় এবং আদায় করতে হয়। তিনি বলেছেন এই নির্বাচন মানে ভবিষ্যৎ অস্থিরতা, এই সরকার মানে অবৈধতা, এবং এই পথে গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। আপনারা বুঝতে পারছেন না যে বাংলাদেশটাকে ভেতর থেকে খেয়ে ফেলা হচ্ছে। জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে বাংলাদেশকে সেখান থেকে 10টা হাসিনা এসেও ফেরত আনতে পারবে না। তার আগেই শেখ হাসিনা বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন। এটি একটি সতর্ক বার্তা, একটি রোড ম্যাপ, এবং একটি রাজনৈতিক ফতোয়া বলতে পারেন, যা কেবল বলা হয়নি, বাস্তবায়নের পথও শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ হিসেবে দিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই বুঝেছেন শেখ হাসিনার বক্তব্য, আর যদি না বুঝে থাকেন বারবার শুনুন এবং ছড়িয়ে দিন। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই নির্বাচন বয়কট করার জন্য, বর্জন করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন যে বেশ এক বছর ধরেই বাংলাদেশে খুব আলোচনা যেটা ছিল, এটা নির্বাচন যখন ঘোষণা হয়েছে যে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে, তখন পর্যন্ত জোর আলোচনা ছিল যে জামাত ইসলামী, এনসিপি তারা নির্বাচন চায় না। এই আলোচনাটা যে ছিল, এটা কিন্তু মানুষের দোষ না, বা আমরা যারা আলোচনা করি, সন্দেহ প্রকাশ করি, আমাদের দোষ না। কারণ এটা বলার মতো উপলক্ষগুলা জামাত ইসলামী তৈরি করে দিয়েছিল। একদম শুরু থেকে জামাত কখনো নির্বাচনের নাম নিত না। বিএনপি যখন নির্বাচনের কথা বলতে শুরু করলো, তখন জামাত চুপ থাকতো। একটা পর্যায়ে গিয়ে যখন নির্বাচনের জন্য বিএনপি বেশি চাপ দিল, তখন তারা বললো তারা নির্বাচন চায়, এবং তারা রোজার আগে আগে নির্বাচনটা চায়, তাদের ইচ্ছা মতো নির্বাচনটা হচ্ছে। এবং ওই সময় পর্যন্ত তারা কি কি প্রিপারেশন নেবে সেগুলো নেয়ার জন্য তারা এটা বলেছে। বাট
ইলেকশনের কিছুদিন আগেও যখন এই নির্বাচন প্রচার প্রচারণা শুরু হয়েছে, তার আগেও যখন এনসিপি বারবার বলছে যে আমরা নির্বাচনে যাব কি যাব না, লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, সেটা আমরা বিবেচনা করব, তখন তো তারাই উস্কে দিচ্ছে, তারাই বলাচ্ছে মানুষকে যে না, এনসিপি কি শেষ পর্যন্ত নির্বাচন ছেড়ে দেয় কিনা। এখন আমি লক্ষ্য করেছি আমরা যখন লাইভে থাকি তখন বহু মানুষ আমাদের লাইভে আসেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, শেষ পর্যন্ত কি জামাত এনসিপি নির্বাচন করবে, অথবা কেউ কেউ বলে যে আমরা এরকম শুনতে পাই যে জামাত এবং এনসিপি নির্বাচনের দিন দুপুরবেলাও নির্বাচন ছেড়ে দিবে। আপনাদের কাছে এই ধরনের তথ্য অনেক সময় যায় না, বা আপনারা লাইভে কমেন্ট নিশ্চয়ই দেখেন। এই জন্যে কি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরাসরি তিনি বলছেন যে জামাত নির্বাচন চায় না। এর আগে একটু ইন্টারেস্টিং কথা আছে বিএনপি মহাসচিবের, যেদিন ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশে জরিপ ফল প্রকাশ করেছে যে বাংলাদেশের 47% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, সেই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তারেক রহমানকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে তিনি ঠাকুরগাঁয়ে নির্বাচনী সমাবেশে বিএনপি মহাসচিব এটা বলেন। তিনি বলেন, ভাবি প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে আগামী দিনগুলোতে বাংলাদেশে একটা উন্নত দেশে পরিণত করবেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করে যাওয়া বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের মানুষের সঙ্গে নিয়ে। স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারি, আমাদের কান্ডারি। মানে হচ্ছে পরিষ্কারভাবে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে পাচ্ছেন, এবং তিনি এক জায়গায় এসে বলছেন যে তারেক রহমানের যে পরিকল্পনা, ওই যে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এটা ধরে বলছেন যে 12 তারিখে জনগণের নির্বাচনের মধ্যে দিয়ে আমরা নতুন নেতাকে এই বাংলাদেশের দায়িত্ব প্রদান করব। এরপর তিনি গেছেন ওই পয়েন্টটায়, বলছেন সাবধান থাকুন। মির্জা ফখরুল বলেন, সাবধান, চক্রান্ত হচ্ছে। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, মানে জামাতে ইসলামী, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। তাই এখন প্রয়োজন নেতৃত্ব, এবং সেই নেতৃত্ব হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব, অন্য কোনো নেতৃত্ব নেই। এরপর ধানের শীষের মার্কা নিয়ে স্লোগান ধরেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব যখন এই আশঙ্কার কথা বলেন যে জামাত এখনো নির্বাচন বানচালের চেষ্টা করছে, এটার একটাই কারণ হতে পারে। সেই কারণটা হলো যে জামাত যদি টের পায় যে তারা যে পরিমাণ ইনভেস্ট করেছে, যে পরিমাণ পরিকল্পনা করছে, যে পরিমাণ আপনার ডক্টর ইউনূস সরকারের তারা সুবিধা পাচ্ছে, ব্লেসিং পাচ্ছে, তারপরে যদি মনে করে যে ভোটের যে বিশাল ব্যবধান বিএনপির সাথে সেটা তারা কাভার দিতে পারবে না, তাহলে নির্বাচনের দিনকে চট করে জামাত নির্বাচন ছেড়ে দিতে পারে। এবং জামাত যদি নির্বাচন ছেড়ে দেয় তাহলে কিন্তু এই নির্বাচন সাংঘাতিক প্রশ্নের মধ্যে পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেরকম ইঙ্গিত করছেন, নাকি তার কাছে আরো কোনো বিশেষ তথ্য আছে যে অন্য কোনোভাবে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা চলছে? আমরা এই বিষয়ে আরেকটি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। দেখার অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন।